নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে আমি চলে এসেছি রাজারহাটের ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্সে এবং এইখানে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের ম্যাচ ডে -1 সেরে ফেলেছে ডার্বির আগে। এবং আপনারা জানেন বন্ধুরা যে কালকে মহারণ ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান পরস্পরের মুখোমুখি হবে এবং কালকের ম্যাচটা কিন্তু ডু অর ডাই, যে জিততে পারবে সে সেমিফাইনালে চলে যাবে এবং যে ম্যাচটা হেরে যাবে তারা কিন্তু এলিমিনেট হয়ে যাবে, এটা আপনারা সকলেই জানেন। এবং আজকে যে অনুশীলনের মেন অ্যাট্রাকশন যে মিডফিল্ডে মোহাম্মদ রাশিদের জায়গাটা কে খেলবে, আপনারা ইতিমধ্যেই জানেন দর্শক বন্ধুরা যে আজকে প্রথমবারের মতো মোহাম্মদ রাশিদ প্র্যাকটিস মিস করেছেন এবং কারণটা ইতিমধ্যেই আপনারা জানেন, কালকে আমাদের প্রতিবেদন দেখেছেন আপনারা নিশ্চয়ই। সো মোহাম্মদ রাশিদের যেই রিপ্লেসমেন্ট সেটা মিডফিল্ডে কে হবে এইটা নিয়েই আজকের ভিডিওটা। যদি মিডফিল্ডের কথা বলি তাহলে অবশ্যই কোচ যখন প্র্যাকটিস করাচ্ছিলেন তো ইতিমধ্যে আপনারা জানি যে মোহাম্মদ রাশিদ কিরম টাইপের প্লেয়ার। তিনি কিন্তু একদম ডিস্ট্রাকটিভ প্লেয়ার, যে বল জিততে জানে, ইন্টারসেপশন করতে জানে, ডুয়েলে বেশ ভালো, ডুয়েল উইন করতে পারে, কিন্তু পাশাপাশি তার বল প্লেইং এবিলিটিও কিন্তু বেশ ভালো। তিনি ভালো প্রোগ্রেসিভ পাসেস দিতে পারে, ক্রস করতে পারে এবং গোলও কিন্তু করতে পারে লং রেঞ্জার। এরকম একটা প্লেয়ারকে রিপ্লেস করাটা অবশ্যই একটা সমস্যার বিষয় অস্কার বুজনের জন্য। কিন্তু ইস্ট বেঙ্গলের যদি বলতে হয় এইবার স্কোয়াডের অনেকটা ডেপথ আছে। গতবারের যেই প্রবলেমটা ছিল যে ইস্ট বেঙ্গলের মেন মিডফিল্ডার ছিলেন সাউল ক্রেসপো, তার কোনো ইনজুরি হলে বা সাসপেনশন হলে কিন্তু তার জায়গাটা ভরাট করার জন্য সেরকম কোনো বিদেশি থাকতো না, ইন্ডিয়ান মিডফিল্ড দিয়ে কিন্তু অস্কার বুজলকে সামান দিতে হতো। কিন্তু এইবার সিচুয়েশনটা একটু অন্য। মোহাম্মদ রাশিদ ঠিকই একজন খুবই ব্রিলিয়ান্ট প্লেয়ার, ডাইনামিক প্লেয়ার, এরকম একটা প্লেয়ারকে রিপ্লেস করা অবভিয়াসলি টাফ। কিন্তু আমরা বিগত কিছু বছর ধরে বা কিছু সিজন ধরে দেখেছি যে ডার্বির সময় বা মোস্ট অফ দ্য ম্যাচেসে কিন্তু সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তীর একটা মিডফিল্ডই ভারসাম্য দিত ইস্ট বেঙ্গলকে এবং কালকেও ঠিক সেই জিনিসটাই হতে পারে। এটা জাস্ট একটা প্রেডিকশন, অন্য কিছু ধারে রাখতে পারেন কোচ। কিন্তু হ্যাঁ, জিকসন সিংও পাশাপাশি অ্যাভেলেবেল আছেন। তো অপশন ইস্ট বেঙ্গলের কাছে এমন আছে, এমনটা না যে ইস্ট বেঙ্গলের কাছে অপশন নেই। কিন্তু এইবার সিচুয়েশনটা একটু অন্য। মোহাম্মদ রাশিদ যেরকম দুটো প্লেয়ারের এবিলিটি রাখেন নিজের কাছে একটা প্লেয়ারের মধ্যে, সেরকমই কিন্তু ওই জায়গাটা ভরাট করার জন্য দুটো প্লেয়ার খেলাতে পারে অস্কার ভুজন। এবং সেই জন্য অবশ্যই আমরা জানি যে সাউল ক্রেসপো কতটা ভালো উইথ দ্য বল ভালো খেলতে পারেন, বল খুব একটা লুজ করেন না। পাশাপাশি সৌভিক চক্রবর্তীর কিন্তু সেই ডিস্ট্রাকটিভ অ্যাবিলিটিটা আছে। সৌভিক চক্রবর্তীকে আমরা বিগত কিছু সিজন ধরে দেখেছি যে ভালো ভালো ফরেন মিডফিল্ডার্সদের কিন্তু তিনি আটকেছেন, হিউগো বুমু থেকে শুরু করে এম এস জাউদ থেকে শুরু করে তাদেরকে কিন্তু তিনি আটকেছেন এবং ভরসা তিনিই দিতে পারে, এটা আপাতত প্র্যাকটিস দেখে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই সকালবেলা যে প্রেস কনফারেন্সটা হচ্ছে সেখানেও কিন্তু সৌভিক চক্রবর্তী প্রেজেন্ট ছিলেন এবং সম্ভবত তিনি স্টার্টও করতে পারেন কালকে ডার্বিতে। সেই জিনিসটা যদি হয় তাহলে অবভিয়াসলি মিডফিল্ডের অন্যতম ইমপ্রুভড প্লেয়ার এই সিজন নাওরেম মহেশ সিং, ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন, তার স্থান অনেক মানে বলা যেতে পারে যে তার স্থান রাইট উইংয়েও হতে পারে কিংবা বেঞ্চেও হতে পারে, যেটা আমরা নামধারী ম্যাচে দেখেছিলাম যে ইস্ট বেঙ্গল একটা 3 ফরেন মিডফিল্ড নিয়ে খেলেছিল এবং সৌভিক চক্রবর্তীর কথা যদি বলি আলাদা করে, তখন তিনি সেরকম চান্স পাননি। কিন্তু হ্যাঁ, এয়ারফোর্স ম্যাচে তিনি দ্বিতীয়ার্ধে নেমেছিলেন এবং যথেষ্ট ভালো ফুটবলও খেলেছিলেন। পাশাপাশি যদি নাওরেম মহেশ সিং এর কথা বলি তাহলে সেই নামধারী ম্যাচে ফিরে যাই, 3 ফরেন মিডফিল্ডে যখন অস্কার বুজন খেলিয়েছিলেন তখন কিন্তু নাওরেম মহেশ সিং এর জায়গা হয়েছিল রাইট উইংয়ে। এডমন্ডকে তখন বেঞ্চ করা হয়েছিল এবং তাকে দ্বিতীয়ার্ধে নামানো হয়েছিল এবং বাঁদিকে কিন্তু বিপিন সিং স্টার্ট করেছিল। সেরকমই একটা ছক করতে পারেন অস্কার বুজন, এটা মনে করা যাচ্ছে। কিন্তু হ্যাঁ, রাশিদকে রিপ্লেস করাটা কিছুটা টাফ হবে, কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে অপশন আছে, এটাই বলবো। প্লাস একটা উল্লেখযোগ্য বিষয়, কালকে যে জিনিসটা হয়েছে, কালকে মোস্ট প্রবাবলি আনোয়ার আলীর সেকেন্ড ডার্বি হবে, সেকেন্ড কলকাতা ডার্বি হবে। ইতিমধ্যে এই জিনিসটা অনেকেই জানেন না, সেকেন্ড ডার্বি হতে চলেছে এটা, কারণ আগের সিজনের অক্টোবরে কিন্তু আনোয়ার আলী তার প্রথম ডার্বি খেলেছেন ইস্ট বেঙ্গল জার্সিতে স্পেসিফিক্যালি, কিন্তু গুয়াহাটির ডার্বিটা তিনি মিস করেছিলেন ইনজুরির জন্য এবং এই সিজনে কালকে কিন্তু তার দ্বিতীয় ডার্বি হতে পারে ইস্ট বেঙ্গল জার্সিতে এবং অবশ্যই তিনিও মুখিয়ে থাকবেন যথেষ্ট ইস্ট বেঙ্গলের জন্য পারফর্ম করার ক্ষেত্রে। বাকি পুরো দলই সেম থাকতে পারে, বিপিন সিং, এডমন্ড, নাওরেম মহেশ সিং সবাই কিন্তু রেডি আছে উইংয়ে খেলার জন্য এবং মোস্ট প্রবাবলি স্ট্রাইকার হিসেবে হামিদি স্টার্ট করতে পারে, কারণ তার রিসেন্ট যা ফর্ম, 2 ম্যাচে তিনি 2 গোল পেয়েছেন। ডিয়ামান্টাকস ওই দিক থেকে ম্যাচে ফর্ম খুব একটা ভালো না হলেও তিনি কিন্তু পুরো দমে অনুশীলন করছে দ্বিতীয়ার্ধে যাতে ম্যাচে রং পাল্টানো যায়, সেটার অপশনও কিন্তু অস্কার বুজন সাইড বাই সাইড রাখছেন। বাকি মিডফিল্ডের যেরকম কথা বললাম, ইস্ট বেঙ্গলের অবশ্যই একটা অ্যাডভান্টেজ থাকবে মিগুয়েল ফিরেরার মতো একজন ডাইনামিক মিডফিল্ডার, যিনি ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে খুব ভালো, একটুখানি ড্রপ ডাউনও করতে পারেন, উইথ দ্য বল ব্রিলিয়ান্ট
তিনি কিন্তু সেই নাম্বার 10 হোক বা অ্যাটাকিং মিডফিল্ডার রোলে খেলতে পারেন এবং তাকে সাপোর্ট দিতে পারে সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী। বাকি যদি কথা বলি তাহলে অবশ্যই ডিফেন্সে স্টার্ট করবেন আনোয়ার আলী এবং কেভিন সিভিলি, এবং পাশাপাশি যদি দুটো সাইড ব্যাকের কথা বলি তাহলে লাল চুংডুঙ্গার সাথে স্টার্ট করবে মোহাম্মদ রাকিব এবং গোলে স্টার্ট করবেন প্রভসুকান সিং গিল। দেখা যাক কালকে কি হয়। দারুণ একটা ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি কালকে যুবভারতীতে। আপনাদের সাথে দেখা হবে কালকের ম্যাচে, এবং আমরা কিছু প্র্যাকটিসের ভিজুয়ালস আজকে তোলার অনুমতি পেয়েছি, সেই ভিজুয়ালসই রইল আপনাদের জন্য। কালকে দেখা হবে আপনাদের সাথে। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নমস্কার। ক্যামেরার সামনে যাওয়া পিছনে কথা বন্ধটা পিছনে প্রদীপকেও জিজ্ঞেস করলাম, প্রদীপও বলতে নেই। One, two shot, one, two shot, yes, 1, 2 shot, perfect, up, move, 1, 2 shot, up. Okay, play 1, 2 long, 1, 2 long, 1, 2 long, you come, play 1 touch.